নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই অসহ্য গরমে সবার নাজেহাল অবস্থা, প্যাচপ্যাচে গরম, সারাদিন ঘাম, অস্বস্তিকর অবস্থা। কিন্তু তাও এই অবস্থাকে মানিয়ে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, সব কাজ করতে হবে। তাই দিন শেষে বাড়ি ফিরে একটা ঘটনা না শুনলে কি হয়, তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দুর্দান্ত ঘটনা। তাহলে চলো একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেখান থেকে সংগ্রহ করেছি, আমি লেখক বা লেখিকার কোনো নাম পাইনি, তাই যিনি ঘটনাটি লিখেছেন তিনি মার্জনা করবেন। যেভাবে লিখেছেন আমি সেভাবে তুলে ধরছি তোমাদের সামনে। দুপুরবেলা স্ত্রী আর 7 বছরের মেয়ে অনন্যাকে নিয়ে ভাত খাচ্ছিলেন পদ্মনাভ সেনগুপ্ত। ঠিক তখনই খবর আসে পদ্মনাভবাবুর শ্বশুরমশাই মারা গেছেন। খবর শুনে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পদ্মনাভবাবুর শ্বশুরবাড়ি ছিল তার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তাই তিনি স্ত্রী আর মেয়েকে একটা রিকশায় তুলে দিয়ে নিজে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। একই গ্রামের কাঁচা রাস্তা, তার উপর বর্ষাকাল হওয়ায় রাস্তায় বেশ জলকাদা জমেছিল। প্রায় 40 মিনিট পর শ্বশুরবাড়ি পৌঁছলেন পদ্মনাভবাবু। মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় অনন্যা বাবার কাছে বায়না ধরে যে সেও শ্মশানে যাবে মৃতদেহ দাহ করা দেখতে। মেয়ের কথায় না করে দিয়ে পদ্মনাভবাবু বলেন, তুই ছোট মানুষ, সেখানে গিয়ে কি করবি? তবে মেয়েটা তার বড্ড জেদি, সে যাবে তো যাবেই। অনেক কান্নাকাটি করার পর পদ্মনাভবাবু অনন্যাকে নিয়ে যেতে রাজি হন। তবে তিনি বারবার বলে দেন যে সে যেন সব সময় তাদের সবার সাথে সাথেই থাকে। অনন্যাও হাসি মুখে রাজি হয়। গ্রামের শেষ প্রান্তে একটা শ্মশান আছে, কিন্তু শ্মশানের চারিদিকে কোনো দেওয়াল নেই কোনো সীমানাও। সেখানে এসে পদ্মনাভবাবু অনন্যাকে ওর এক মামার কাছে রেখে বললেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না। তারপর তিনি এবং বাড়ির বাকি সবাই মৃতদেহটাকে চিতায় তোলার জন্য শ্মশানের ভেতরে চলে যান এবং সেখানে ব্যস্ত হয়ে পড়েন। মৃতদেহ কিভাবে দাহ করা হয় তা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে ওঠে অনন্যা। তাই সেই মামাকে কিছু না বলেই মৃতদেহ দাহ করা দেখবে বলে পাশ থেকে একটু একটু করে এগিয়ে গিয়ে শ্মশানের পাশ দিয়ে যেই না উঁকি দিয়েছে, ঠিক তখনই একটা পুরনো সমাধি ভেঙে তার ভেতরে পড়ে গিয়ে অনন্যা হঠাৎ চিৎকার শুরু করে দেয়। পদ্মনাভবাবু তাড়াতাড়ি মেয়েকে সেই ভাঙা সমাধি থেকে তুলে বাড়ি নিয়ে যায় এবং আচ্ছা মতন বকা দেন যে কেন সে তার কথা শুনল না। অনন্যার গায়ে যে কাদামাটি লেগেছিল তা ধুয়ে দেয় অনন্যার মা মালিনী দেবী। শ্মশানের সব কাজকর্ম শেষ হওয়ার পর তখন রাত প্রায় 9টা বাজে। খাওয়া দাওয়ার পর পদ্মনাভবাবু তার স্ত্রী মালিনীকে বললেন, আমি তাহলে এখন বাড়ি যাই, আর তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে চলে যেও। পদ্মনাভবাবুর স্ত্রী মালিনী দেবী তখন তাকে বিদায় দিলেন। কিন্তু সেই সময়তেই অনন্যা আবার ওর বাবার সাথে বাড়ি ফিরে যাবে বলে বায়না ধরে। মামা বাড়িতে সবাই বলতে থাকে, তুমি মায়ের সাথে থাকো, কাল সকাল হলে একসাথে মায়ের সাথে বাড়ি যাবে। কিন্তু কে শোনে কার কথা? সে যাবে তো যাবেই। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই পদ্মনাভবাবু মেয়েকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে রওনা হন।
বৃষ্টির জল জমে থাকায় রাস্তাঘাট পুরো জল কাদায় ভরা। পদ্মনাভবাবু আস্তে আস্তে সাইকেল চালিয়ে মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রায় 2 কিলোমিটার আসার পর সামনেই একটা বড় মেহগনি গাছের বাগান পড়ে এবং এর পাশ দিয়েই পদ্মনাভবাবুর বাড়ির দিকের রাস্তাটা চলে গেছে। এই মেহগনি গাছের বাগানের কাছে আসতেই হঠাৎ সাইকেলের চেনটা পড়ে যায়। পদ্মনাভবাবু সাইকেল থেকে নেমে চেনটা তোলার সময় লক্ষ্য করলেন তার পাশ দিয়ে একটা সবুজ চোখের কালো বেড়াল হুশ করে চলে গেল। তিনি বিষয়টা আমল না দিয়ে আবার সাইকেল চালাতে লাগলেন। মেহগনি গাছের বাগানটার মাঝ বরাবর আসতেই আবার কেমন করে যেন সাইকেলের চেনটা পড়ে যায়। পদ্মনাভবাবু আবার সাইকেল থেকে নেমে চেনটা তোলার সময় লক্ষ্য করেন যে সেই কালো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে গেল। এবার একটু ঘাবড়ে যান পদ্মনাভবাবু। তিনি বুঝে যান যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং কোনো অঘটনের পূর্বাভাস। চেনটা ঠিক করে সাইকেলে উঠবেন, ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন প্রচন্ড জোরে হাওয়া বইছে মেহগনি গাছের বাগানে। সেই হাওয়ার এত জোর যে পদ্মনাভবাবুর সামনে এগোতেই পারছেন না সাইকেল নিয়ে। কোন রকমে মেয়েকে সাইকেলে বসে সাইকেলটা ঠেলতে ঠেলতে বাগানের শেষ প্রান্তে আসতেই একটা মেহগনি গাছের ডালের উপর চোখ পড়ে তার। তিনি দেখেন সাদা কাপড় পরা একটা মানুষের অবয়ব মতো গাছের ডালের উপর বসে আছে, তবে সেই অবয়বটার কোনো মাথা তিনি দেখতে পাচ্ছেন না। প্রচন্ড ভয়ে বুক শুকিয়ে আসে তার। তিনি ভাবেন এই ছোট্ট মেয়েটা যদি এটা দেখে তো প্রচন্ড ভয় পাবে ও। তাই তিনি মেয়েকে সাইকেলের পেছন থেকে সামনে এনে বসালেন কোলের ভেতর, শক্ত করে জড়িয়ে ধরে বললেন, মা তুই চোখ বন্ধ করে বসে থাক, আমি না বলা পর্যন্ত একদম চোখ খুলবি না, কেমন? তারপর পদ্মনাভবাবু কোন রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে রাস্তা দিয়ে দ্রুত বেগে চলতে থাকেন। মেহগনি বাগানটা পেরোতেই খোলা মাঠের ভেতর দিয়ে রাস্তা। পদ্মনাভবাবু সাইকেল নিয়ে মেয়েকে জাপটে ধরে প্রায় দৌড়াচ্ছেন। ঠিক তখনই তিনি দেখতে পান রাস্তার উপর সাদা কাপড় মোড়ানো একটা লাশ মতো পড়ে আছে। এটা দেখে খুব ভয় পেয়ে যান তিনি, কিন্তু না, তিনি তো বাবা, তাকে ভয় পেলে যে চলবে না। তাকে যেভাবেই হোক মেয়েকে নিয়ে বাড়ি পৌঁছাতেই হবে। পদ্মনাভবাবু তাই আবারও মেয়েকে বললেন, মা আমি না বলা পর্যন্ত কিন্তু তুই একদম চোখ খুলবি না। তিনি লক্ষ্য করলেন যে লাশটা সামনে পড়ে আছে তার পাশ থেকে কিছুটা জায়গা আছে যেখান থেকে কোনো রকমে সাইকেলটা বের করে নেওয়া যাবে। পদ্মনাভবাবু সেই লাশটার পাশ দিয়ে কোনো রকমে দ্রুত গতিতে সাইকেল নিয়ে পাশ কাটানোর সময় প্রচন্ড পচা পচা বিকট একটা গন্ধ পান। মেয়েও সেই বিকট গন্ধ পেয়ে বলে, বাবা এটা কিসের গন্ধ, কি বিচ্ছিরি পচা গন্ধ। পদ্মনাভবাবু বললেন, ও কিছু না মা, তুই চোখ বুজে থাক। এভাবে জোরে জোরে সাইকেল চালিয়ে পদ্মনাভবাবু তার বাড়ির রাস্তায় চলে আসেন। সেখান থেকে যেতে যেতে তিনি দেখেন পাশের বাঁশবাগানের ভেতর থেকে সেই মাথা কাটা লাশটা যেন হাতের ইশারায় তাকে ডাকছে। পদ্মনাভবাবু আরো জোরে জোরে সাইকেল চালাতে চালাতে তার বাড়ির কিছুটা কাছে চলে আসতেই হঠাৎ একটা লোককে দেখতে পান, তাদের পাড়ারই একজন লোক। তাকে দেখতেই যেন প্রাণ ফিরে পেলেন পদ্মনাভবাবু। তাড়াতাড়ি সেই লোকটার কাছে চলে যান
এবং তাকে বলেন তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। পথে লোকটাকে পদ্মনাভবাবু সম্পূর্ণ ঘটনাটা বললেন। লোকটা তখন তাকে বলে, আমি তো মাঝে মাঝেই অনেক রাতে এই রাস্তা দিয়ে যাই, তবে কোনোদিনও তো কিছু দেখিনি। কি জানি, হয়তো মৃতদেহ দাহ করে এসেছেন বলেই এমন মনে হয়েছে। যাই হোক, বাড়ি চলে এসেছে, যান বাড়ি গিয়ে বিশ্রাম করুন। একথা বলে বাড়ি পর্যন্ত এগিয়ে পদ্মনাভবাবুদেরকে দিয়ে ভদ্রলোক চলে গেলেন। ঘরে ঢুকে পদ্মনাভবাবু লক্ষ্য করলেন তার মেয়ের গা থেকেও রাস্তার সেই পচা পচা গন্ধটা বের হচ্ছে। তিনি ভাবেন হয়তো সমাধির ভেতরে পড়ে যাওয়ার জন্য এমনটা হয়েছে। তাই তিনি মেয়েকে বলেন জামা কাপড় খুলে স্নান করতে। বাবার কথা মতন অনন্যা জামা খুলতেই মেঝেতে একটা ছোট্ট হাড়ের টুকরো মাটিতে পড়ে যায়। হাড়ের টুকরোটা দেখে সেটা হাতে নিয়ে পদ্মনাভবাবু বলেন, মা, এটা তুই কোথায় পেলি? তখন অনন্যা বলে, যখন আমি সমাধির ভিতরে পড়ে গেছিলাম তখন আমার গায়ের ওপর এটা পড়েছিল, আর তখনই আমি এটা নিয়ে পকেটে রেখে দিয়েছিলাম পরে খেলবো বলে। মেয়ের মুখে একথা শুনে পদ্মনাভবাবু মেয়েকে বেশ বকাঝকা করেন এবং ভয় পেয়ে তাড়াতাড়ি পাশের বাড়ির এক ঠাকুর মশাইয়ের কাছে চলে যান এবং তাকে গিয়ে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলেন। ঠাকুর মশাই সব ঘটনা শুনে পদ্মনাভবাবুর থেকে হাড়টা নিয়ে ভালো করে দেখে বলেন, এটা একটা আঙুলের হাড়, আর এই হাড়টা তোমার মেয়ের সাথে আনার কারণেই পথে তোমাদের সাথে এমনটা হয়েছে। আর তুমি যদি পথে সেই সময় তোমার মেয়েকে চোখ বন্ধ করে রাখতে না বলতে, তবে তোমার মেয়ে এসব দেখে প্রচন্ড ভয় পেত। এমনকি আজ তোমাদের অনেক বড় ক্ষতিও হতে পারত। ভগবানের অশেষ কৃপা, তাই তোমরা অক্ষত অবস্থায় বাড়ি ফিরে আসতে পেরেছ। কাল সকালে গিয়েই তোমার মেয়ে যে সমাধির ভিতর পড়ে গিয়েছিল সেখানে এই হাড়টা পুঁতে দিয়ে আসবে। আর এই নাও এই রক্ষা কবচটা, এতে আর কোনো বিপদের সম্ভাবনা নেই। সব শুনে পদ্মনাভবাবু সেই রক্ষা কবচটা নিয়ে বাড়ি চলে এলেন। তবে সেদিন রাতেই তিনি স্বপ্নে দেখতে পেলেন একটা সমাধির উপর দাঁড়িয়ে একটা গলা কাটা লাশ প্রচন্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে যেন বলছে, তোর ভাগ্য অনেক সুপ্রসন্ন যে তোর মেয়েকে নিয়ে তুই আজ বেঁচে ফিরতে পারলি, না হলে আজ তুই তোর মেয়েকে আর জ্যান্ত ফিরে পেতি না। তোদের মরণ নিশ্চিত ছিল আজ। এই হার যদি আমি ফেরত না পাই তাহলে তুই আর তোর মেয়ে দুজনেই মরবি। এর পরদিন পদ্মনাভবাবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেই সমাধিতে গিয়ে হাড়টা পুঁতে দিয়ে আসে এবং শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এরপরে আর কোনো রকম কোনো অঘটন পদ্মনাভবাবুর পরিবারের সাথে হয়নি। তো এই ছিল আজকের ঘটনা। সত্যি একটা ছোট্ট ভুল মানুষের জীবনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। এই ব্যাপারটি সব সময়ের জন্যই প্রমাণিত। বাচ্চাটির না জেনে করে ফেলার সেই ছোট্ট ভুলটি হয়তো পদ্মনাভবাবুদের জীবন কেড়ে নিতে পারত। ভগবানের অশেষ কৃপা যে অক্ষত অবস্থায় সত্যি তারা বাড়ি ফিরে আসতে পেরেছিল। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি ঘটনা কালেকশনে থাকে আমাকে পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে,
rupkothasen2008@gmail.com। সেই সব ঘটনা আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে কিছু দারুণ ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের উৎসাহেই আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।